السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মুনিম আমাদেরকে শিক্ষকতার এই পেশায় সংযুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বাস যে রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী ইলমুন ইউনতাফাউ বিহি ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, দুনিয়ার এই স্বল্প সময়ে কিছুদিন থাকে, এরপর তো তাকে অনন্তকালের জন্য বিদায় নিতে হয়। চোখের সামনে অনেক মানুষ বিদায় নিয়ে যায়। এই বিদায় যখন সে নিয়ে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়, আমলের আর সুযোগ নাই। ইল্লা মিন সালাসা, তিনটা ছাড়া তার অন্য আমল বন্ধ হয়ে যায়। মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, যত দান সাদকা করে এগুলো থাকে চলমান, সে চলে যাবে কিন্তু এটার ফল পেতেই থাকবে, চলতেই থাকবে। আর তো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া, এটাও চলমান, সে চলে যাবে কিন্তু এটার সওয়াব তার কাছে থাকবে। আও ইলমুন ইউনতাফাউ বিহি, আর ইলম জ্ঞান, যে জ্ঞানে মানুষের উপকার। আমরা কিন্তু এই জায়গায় আছি, সাদকা জারিয়া যে যতটুকু পারছি করছি। তারপরে নেক সন্তান তৈরি করার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বাকি তো আল্লাহর কাজ, আমরা চেষ্টা করি। আর জ্ঞান বিতরণের কাজ আমরা আছি, তাহলে আমরা কিন্তু তিনটার মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। এই জন্য এই শিক্ষকতার এই জায়গায় আমরা আছি, আল্লাহ রাখছেন, এখনো রাখছেন। আল্লাহর কাছে আরেকটা বার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা এই প্রশিক্ষণের নানা বিষয় জেনেছেন। আজকে আমরা যে বিষয় একটু শেয়ার করতে চাই সেটা হলো শ্রেণী শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য। শ্রেণী শিক্ষকের দায়িত্ব কর্তব্য নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। এই জন্য যে আমাদের এখন শ্রেণীর সংখ্যা এত বেড়েছে, প্রায় 60-এর উপরে শ্রেণী, 62 জন প্রায় শ্রেণী হয়ে গেছে, 62টা শ্রেণী হয়ে গেছে। তা আমার শিক্ষক এখন আপাতত 67 পর্যন্ত আছে, তাহলে 62 ক্লাস, তার মানে শ্রেণী শিক্ষক ছাড়া খুব একটা নাই। সবাই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো শ্রেণীর আমরা দায়িত্বশীল। ওই শ্রেণীর আমি প্রেসিডেন্ট, ওই শ্রেণীর আমি প্রধানমন্ত্রী, বিরাট জিম্মাদার একটা শ্রেণী। কেউ একটা দেশের দায়িত্ব থাকে, কেউ একটা থানার দায়িত্ব থাকে, আর আমি ওই শ্রেণীটার দায়িত্ব। তাহলে প্রথম কথা হলো যে আমি ওই এই শ্রেণীটার জবাবদিহিতা, এই শ্রেণীর বাচ্চাদের সার্বিক বিষয় আমার ঘাড়ে আছে শ্রেণী শিক্ষক হিসাবে। কারণ শ্রেণী শিক্ষক হিসাবে আমি কিছু বাড়তি বেনিফিটও আমার আছে। তো যেহেতু বাড়তি কিছু বেনিফিটও আমি নেই, যেটা অন্য টিচার নেয় না, তার বাড়তি আমার কাজও আছে, বাড়তি লাইবিলিটি আছে, বাড়তি মাসউলিয়াত আছে, জিম্মাদারি আছে। সেজন্য আমরা কিছু জিনিস এখানে আইডেন্টিফাই করেছি যে কাজগুলো একজন শ্রেণী শিক্ষক হিসাবে করা প্রয়োজন, তাহলে সেই শ্রেণীটা সুন্দর হবে এবং আমিও দায়মুক্ত হতে পারব। আমরা এখানে 5টি কাজ নিয়েছি। একজন শ্রেণী শিক্ষক মৌলিক 5টি কাজ, আর ভিতরে সাব পয়েন্ট আছে অনেকগুলো, মৌলিক 5টি। 1 নম্বর কাজ হলো তথ্য সংরক্ষণ করা। এজ এ ক্লাস টিচার তার একটা বড় কাজ তথ্য সংরক্ষণ করা। এই কাগজ আপনি পাইলেও এটার উপরে পুরো ডিপেন্ডেন্সি না করে, আপনার ডায়েরি যেহেতু কাছে আছে, কলমও কাছে আছে, একটু ফাঁকে ফাঁকে কলমও চালাবে, তাহলে একটু অ্যাক্টিভ থাকা হলো, কাজের মধ্যে এঙ্গেজ থাকা হলো। আর বলে এটা তো পাবেনও, আবার এখানে দুই জায়গায় রেকর্ড নেই, অসুবিধা কি? এটা তো আমি দিচ্ছি, আমি নাও দিতে পারি। এই জন্য আপনি খেয়াল করবেন যে তথ্যগুলো আপনাকে সংরক্ষণ করে রাখলে আপনার জন্য সুবিধা হবে। আর এরপরে এই সময় পার হয়ে গেলে অথবা এখান থেকে উঠে গেলে সেকেন্ড টাইম আর 1 বছর পরে হয় কিনা আল্লাহ প্র্যাকটিস করছি, আমরা জানি তো, এটা জানি। এই জন্য সময়ের কাজটা সময় করি। তো আমি এখানে তথ্য সংরক্ষণ করা একজন ক্লাস টিচারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই তথ্যের মধ্যে কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াতে আল্লাহ একটা আয়াত বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলছেন, তুমি সে বিষয়ে
কিছু বলো না, সে বিষয়ের পিছনে ঘুরো না যে বিষয়ে তোমার নলেজ নাই, জ্ঞান নেই, যেটা জানা নেই। তা নিজের জানা ছাড়া জিনিসের পিছনে তুমি ঘুরো। বুঝলেন? এটা যে আমার নলেজে নাই, আমার কাছে রেকর্ড নাই, আমার কাছে কিছুই নাই, তাহলে সেটা নিয়ে আমি কিন্তু মন্তব্য করতে পারবো না, নিষেধ কোরআন শরীফে। আমার নলেজে থাকতে হবে, আমার রেকর্ডে আছে, হ্যাঁ, তাহলে আমি বলতে পারবো। তাহলে রেকর্ড করা, সংরক্ষণ করাটা খুব জরুরি জিনিস। এই সংরক্ষণ কি কি করব? এখানে আমি আপনার 8টা জিনিসের কথা আনছি। যেমন হাজিরা খাতায় নাম উঠানো। একজন শ্রেণী শিক্ষক তিনি অথবা কাউকে দিয়ে হোক, তার হাজিরা খাতাটা হাতে পাওয়ার সাথে সাথে সবগুলি স্টুডেন্টের নাম সুন্দর করে তিনি লিখে নেবেন, স্পষ্ট করে লিখবেন, কাটাকাটি না। আর নামটা উঠানোর ক্ষেত্রে আসলে বাস্তবে তার নাম যেটা, এটা লেখা। আমরা অনেক সময় বিড়ম্বনা করতে হয়, অফিস আপনি আমিও বিড়ম্বনায় পড়ে যাই, অফিসও পড়ে আপনি। এটা একটু নিশ্চিত হয়ে তার আসলে নামটা কি, পূর্ণ নামটা লেখা আংশিক না। এই হাজিরা খাতার এটাকে আমরা বেসিক ধরিয়ে দিই। কারো নাম খুঁজতে হলে আমরা হাজিরা খাতা খুঁজি। অফিসকেও এতটুকু, অফিসও অনেক সময় গ্যাপ করে ফেলে, কারণ অফিসের কাছে তো ধরেন হাজার হাজার মানুষের তালিকা, ভুল হতে পারে। আপনার কাছে 60 জন 70 জন, আপনি একটু কষ্ট করবেন, আপনার সেই নামগুলি সুন্দর করে হাজিরা খাতায় অ্যাকুরেট নামটা, বাস্তব নামটা, পূর্ণ নামটা আপনি লিখবেন। এটা একটা তথ্য সংরক্ষণের অন্যতম জায়গা। 2 নম্বর হলো শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ। হাজিরা খাতায় তো নাম থাকলো, কিন্তু একজন শিক্ষার্থীর আরো তথ্য আছে, যেটা আমরা ভর্তি রেজিস্টারে সংরক্ষণ করি। আপনি নিজ দায়িত্বে ভর্তি অফিস থেকে চেয়ে মেহরবানি করে যে আমাকে আমার ক্লাসের তালিকাটা দেন, সেখানে তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার, বাবার সহ সব মোটামুটি আমাদের ফর্মে যা আছে সবগুলি রেকর্ড ওখানে আছে। আপনি একটু চেয়ে নিতে হবে, চেয়ে নেবেন যে আমাকে আমার কপিটা একটু দিয়ে দেন, আমি আমার ক্লাসটার এই স্টুডেন্টদের তথ্য সংরক্ষণ করব। এই তথ্য সংরক্ষণ, শিক্ষার্থীর যাবতীয় তথ্য সংরক্ষণ এজ এ ক্লাস টিচার, এটা আপনাকে করতে হবে। তৃতীয়ত অভিভাবকের তথ্য সংরক্ষণ, এটাও প্রয়োজন। এটা আপনার অনেক সময় লেগে যায়, অভিভাবকের তথ্য থাকা জরুরি। আমরা গত কিছুদিন আগে একটা স্টুডেন্ট হারিয়ে গেছে মানে পালাই গেছে আর কি। যাই হোক, পাইনা রাত 11টা পর্যন্ত আমার অফিসে বসে আমরা 8-10 জন মানুষ, আমি সহ সাইদা আরো টিচার, পেরেশান। রাত 11টা বেজে যাচ্ছে, হোস্টেলে পাওয়া যাচ্ছে না। এটাকে শেষ পর্যন্ত আমরা অভিভাবকের ঠিকানা নিয়ে সেখানে লোক পাঠাইয়া ওখানে গিয়ে পাওয়া গেল যে হ্যাঁ, নিজের বাসায় না গিয়ে আরেকজনের বাসায় গিয়েছিল বেড়াইতে, সেখান থেকে পরে খুঁজে আনা হয়েছে। সেই অ্যাড্রেসটা, সেই তথ্যটা আমার পাওয়া লাগবে তো। সেজন্য অফিসে তো আছেই, অফিসও ভুল করতে পারে, কিন্তু আপনি আজ ক্লাস টিচার, অভিভাবকের তথ্য আপনার সংরক্ষণে থাকতে হবে। ফলাফল রেজিস্টার ও প্রগ্রেস রিপোর্ট তৈরি। এজ এ ক্লাস টিচার ফলাফল রেজিস্টার, আমরা অনেক সময় ফলাফল পরীক্ষাটা শেষ হয়ে গেলেই মুহূর্তের মধ্যে আর খুঁজে পাই না। এটা আপনাকে মেহরবানি করে বেশ কিছুদিন, বিশেষ করে কমপক্ষে এই স্টুডেন্ট ভর্তি হওয়া এবং তার চলমান যাওয়ার পর পর্যন্ত এই তার ফলাফলটা আপনাকে সংরক্ষণ রাখতে হবে। এবং প্রোগ্রেস রিপোর্টগুলিও, এখন প্রোগ্রেস রিপোর্ট আমরা অনেক সময় টিচাররা নিজের কাছে রাখে এবং অফিসে দিয়ে যায়। আমরা অফিসে এখন দিয়েছি, কিন্তু এটা আপনার কাছে কপি থাকা দরকার, কিন্তু না পাওয়ার কারণে আমরা অফিসে দিয়েছি। আর আপনি এটার ব্যাপারে বেশি জানবেন, স্টুডেন্টের নামটা দেখলে তার টোটাল তথ্যটা আপনার কাছে, অফিস এটা জানবে না। এই জন্য আমরা বলেছি যে আপনার কাছেও একটা কপি, সেই ফলাফল শিট, এখন টেবুলেশন শিট যেহেতু আছে, এটা আপনার কাছে কপি থাকবে। আর যদি পার্সন টু পার্সন রেজাল্ট শিটটা একটা থাকে সেটা ভালো, নাইলে এটা কমপক্ষে অফিসে আছে। আর এখন আমাদের একটু সুবিধা হলো যে আমাদের ইয়েতে আছে, অনলাইনে আছে, এটা একটু সুবিধা। তো অনলাইনে তো আছে, এরপরেও আমি এখানে নোটে এনেছি এই জন্য যে আপনার কাছেও একটা কপি থাকে, টেবুলেশন শিট আপনার কাছে থাকে। প্রয়োজনে এটাকে 2 কপি করে আপনার কাছে একটা। অ্যাজ এ ক্লাস টিচার আপনার এই ক্লাসটা, এই স্টুডেন্টগুলোর কিন্তু বিরাট জিম্মাদারি, আপনার লাইবিলিটি আছে। তো আমরা এই লাইবিলিটি এড়াতে পারি না, কারণ এখানে আমার
আমি তো এখান থেকে একটা বেনিফিট নিচ্ছি, সেই জন্য এটার সাথে আমার জিম্মাদারি দায়বদ্ধতা বেশি। এরপরে আমি লিখেছি বিশেষ যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ। বিশেষ যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী, এখানে আপনার 70 জন আছে, কিন্তু এখানে 5 জন এমন স্টুডেন্ট আছে তার এক্সট্রা কোয়ালিটি আছে। এটা আপনার কাছে একটু রেকর্ড থাকতো। আমরা অনেক সময় ভালো কেরাত কে পড়তে পারে খুঁজি, আমার ক্লাস টিচার তথ্য দিতে পারে। ভালো গান কে গাইতে পারে খুঁজি, ওই ক্লাস থেকে একজন পাঠান, ক্লাস টিচার তথ্য দিতে পারেন, অথবা ওনার নলেজে নাই অথবা রেকর্ডে নাই। এরকম আপনি 1-2 মাস ক্লাস করলেই তো আপনার একটা আইডিয়া হয়ে যাবে। এই 5 জন আমার এক্সট্রা কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট আছে, এরকম আলাদা তালিকা থাকে। অনগ্রসর বা পিছিয়ে পড়া শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ, এটা আলাদা। অনগ্রসর যারা আছে, পিছিয়ে পড়া, আমরা এদেরকে অনগ্রসর শব্দ বলি এবং পিছিয়ে পড়া বলি, এদেরকে আমরা অন্য শব্দ বলবেন। দুর্বল শব্দটা আমরা ছেড়ে দিয়েছি, এটা সরকারও এটাকে ব্যবহার করে না। অনগ্রসর বলতে পারেন অথবা পিছিয়ে পড়া বলা যায় এদের। হ্যাঁ, সেটা আলাদা আছে। যেমন অটিস্টিক, শারীরিকভাবে অসুস্থ শিক্ষার্থীর তথ্য, এটা আলাদা আছে। কিন্তু পিছিয়ে পড়া কিছু স্টুডেন্ট আছে, অনগ্রসর কিছু স্টুডেন্ট আছে, তাদেরটা একটু আলাদা তালিকা। এগুলো একটু কাজ আর কি, এগুলো এজ এ ক্লাস টিচার একটু কাজগুলি বেশি হয়ে যাচ্ছে না, এটা তো আপনারা করেন, কিন্তু আরেকটু পরিকল্পিত ভাবে যদি করেন তাহলে আপনার ক্লাসটা একবার নিট এন্ড ক্লিন, ফাইল থাকবে সুন্দর, টান দিবেন সাথে সাথে ফাইল বের হয়ে আসবে। আপনি নাই আরেকজনও যদি এই ফাইলটা লাড়া দেয়, এই ফাইল খুললেই কিন্তু সে অনেক জিনিস পেয়ে যাবে। আমি থাকবো না, আমার ফাইল খুলবে, আমার তথ্য পেয়ে যাবে, এরকম অর্থাৎ গুছানো থাকা। এই জন্য আমরা এই সংরক্ষণের কথা বলেছি। আর অটিস্টিক, শারীরিকভাবে অসুস্থ শিক্ষার্থীর তথ্য, এটা একটু থাকতে হবে। এটা সরকারি চায় আলাদা, আপনার ক্লাসে এরকম আছে কিনা এরকম এটা তালিকা আলাদা থাকবে, তাহলে আপনার নলেজে থাকলো। আমাদের কাছে যদি আমরা একটু চাই পেয়ে যাব, তাহলে এটা সহজ হয়। শিক্ষার্থীর অভিভাবকের আর্থিক অবস্থা সম্পর্কে অবহিত হওয়া, এটাও একটা কাজ। শিক্ষার্থী আমার ক্লাসে যে 70 জন, এই আর্থিকভাবে কোন অভিভাবক সচ্ছল, কোনটা দুর্বল, কোনটার কি সমস্যা, এটা কমপক্ষে আপনার নলেজে থাকা। এই 8টা তথ্য সংরক্ষণ করা আমরা কি পারবো? এটা আমরা আমাদের স্বার্থে, আমাদের প্রতিষ্ঠানের স্বার্থে, আমার প্রতিষ্ঠান, আমার ক্লাসটা সুশৃঙ্খল হওয়ার স্বার্থে এগুলি একটু সংরক্ষণ করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলি আমিন। 2 নম্বর মূল পয়েন্ট হলো শৃঙ্খলা বিধান। শৃঙ্খলা বিধান, একটা ক্লাস টিচার তার ক্লাসের শৃঙ্খলা মেনটেন করা, এটা অন্যতম কাজ। এই পয়েন্টে আমরা এখানে নিয়ে এসেছি 10টা শৃঙ্খলা বিধানের আন্ডারে 10টা সাব পয়েন্ট আছে। একটা হলো সময়ের মূল্য দেওয়া। 1 নম্বর হলো সময়ের মূল্য দেওয়া। এই যে সময়, আমরা ক্লাস টিচারের জন্য বললাম, এটা সকল টিচারের জন্য প্রযোজ্য, ক্লাস টিচারের জন্য একটু বেশি প্রযোজ্য, তার কাজ বেশি। তার পড়ানো ছাড়াও অনেকগুলো কাজ আছে, যার কারণে তাকে সময়টার মূল্য একটু বেশি দিতে হয়। সময় মূল্য দেওয়াটা এটা কিন্তু কোরআনের নির্দেশ। আপনারা যেমন সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন তোমাদের জন্য নামাজগুলো আমি টাইম টু টাইম দিয়েছি। তো টাইম টু টাইম দেওয়া দরকার ছিল। ফজরের ঘন্টাখানেক আগে উঠে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত কমপ্লিট নামাজ হবে? সব হবে না কেন? আমি তো ফজর 2 রাকাত করছি, জোহর 4, সব ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু টাইমটা আমি একটু অ্যাডভান্স করে ফেলেছি। কারণ দিনে যা ঝামেলা আছে, অনেক কিছু আজকে ব্যস্ততা আছে, অনেক প্রোগ্রাম আমাদের চাপ আছে, 5 ওয়াক্ত পড়ে রাখা দিলাম, চলবে না। কেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন তো আমি তো নামাজটির জন্য টাইম দিয়েছি। তাহলে টাইম অনুযায়ী কাজ করা এটা মুমিনের কাজ। কি বলে? মুমিনের কাজ। আমরা মুমিন যারা, কিন্তু যারা মুমিন না, অমুসলিম, এরা টাইম অনুযায়ী কাজ করে। আমাদের কিন্তু 9টার গাড়ি কয়টায় বলছিলেন একদিন? না 12টায় না, 9টার গাড়ি, 9টার ট্রেন 9টায় আসছে, তো সবাই খুশি।
যাক বাংলাদেশ ঠিক হয়ে গেছে। 9টার সেই 9টায় এসে বলছে কিরে, আরেকজন বলছে স্যার এত খুশি হয়েছেন তো না, গতকালকে 9টাতে আজকে আসছে 12 ঘন্টা লেট। 9টায় এসে ঠিকই, কিন্তু এটা আসার কথা ছিল গতকাল 9টায়, এটা আজকে এসে পড়ছে, তার মানে কত 24 ঘন্টা লেট হয়ে। সুতরাং সুতরাং এই যে টাইম, পৃথিবীর অন্য দেশগুলো সময়কে মূল্য দেয়, আমরা কোরআন আমাদেরকে বলছে কিন্তু আমরা সেটা মূল্য দিই না। তা অন্যরা না দেখ আমরা যখন শিক্ষকতার লাইনেই আসছি, টাইমে আমাদের চলতেই হয়, আমরা কি এই সময়টাকে একটু মূল্য দিতে পারবো? শ্রেণী শিক্ষকরা দিবে বেশি, আর অন্য শিক্ষকরা তো দিতেই হবে। বিশেষ করে শ্রেণী শিক্ষক, তিনি তার টাইমটা মেনটেন করেন, তার কাজ বেশি, অন্য শিক্ষকের চেয়ে তার কাজটা বেশি। এরপরে ইতিবাচক হওয়া, শৃঙ্খলা বিধানের ক্ষেত্রে আপনাকে ইতিবাচক হতে হবে। শিশুকে না বলুন না হা বলুন, শিশুকে হা বলুন, এটা কি ইতিবাচক? এটা আমার নবী শিখিয়েছেন। এটা সহিহ মুসলিমের বুখারীর 69, বুখারী শরীফের 69 এবং মুসলিম শরীফের 4626 নম্বর হাদিসে আছে, দুই জায়গায় আছে, দুইটা সহিহ গ্রন্থে হাদিসটি আছে। রাসূলুল্লাহ বলেছেন বাশিরু ওয়ালা তুনাফিরু। বলেন হাদিসটা আরবি ওয়ালারা কি মুখস্থ করে ফেললাম ছোট্ট। বাশ ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু। রাসূলুল্লাহ বলছেন তুমি সহজ করিও কঠিন করিও না, তুমি পজিটিভ বলিও নেগেটিভ বলিও না, অনুৎসাহিত করিও না, বিরক্তি সৃষ্টি করিও না, পজিটিভলি বলিও, তাকে উৎসাহ দিও। এটা আমাদের নবী বলেছেন। তাহলে নবীর এই কথাটা কি মানা যাবে? অ্যাজ এ টিচার এটা ভুলেও করবেন ক্লাসে, আমি করতাম না, আমি এখনো চেষ্টা করি এটা মেনটেন করার জন্য, বাসায়ও বাসার বাইরেও এবং ক্লাসেও, সব জায়গায় যত জায়গায় আমি যাই। কেন সে পারে না, অসুবিধা কি? পারবে, নেগেটিভে যাবো কেন? এই জন্য এটা খুব আপনার এই পয়েন্টটা একটু সিরিয়াসলি খেয়াল করবেন। নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করবেন, আপনার ক্লাসটা সুশৃঙ্খল থাকবে, আশা করা যায় ইনশাআল্লাহ। এরপরে প্রাত্যহিক সমাবেশে সময় মতো উপস্থিত থাকা, কঠিন না সহজ? এইটা কিন্তু আর পয়েন্ট। প্রাত্যহিক সমাবেশ অ্যাসেম্বলি যেটা, এখানে নিয়মিত সময় মতো উপস্থিত থাকা, এটা এজ এ ক্লাস টিচার, কারণ আপনার ক্লাসটাকে যদি আপনি সুশৃঙ্খল রাখতে চান, শৃঙ্খলা বিধান রাখতে চান, আপনাকে তো আসতে হবে। আপনি এসে অবজার্ভ করবেন আমার ক্লাসের কোন বাচ্চাটা আসলো না, কারণ এটাকে আমরা একটা ক্লাস নাম দিয়েছি, কিন্তু খেয়াল করছেন কিনা? আমি প্রথম দিকে চেষ্টা করেছিলাম, কিন্তু শেষে আর পেরে উঠতে পারিনি, সব বিভিন্ন কারণে। কিন্তু আমরা এটাকে, আমি এখনো মনে করছি এটা একটা ক্লাস, 15 মিনিটের ক্লাস। 15 মিনিটের মধ্যে আমার ভাগে হলো 3 মিনিট। আমি 3 মিনিট নিয়ে সেখানে আমি একটা দোয়া পড়াই, একটা আরবি কথা বলাই, একটা ইংরেজি কথা বলাই, একটু চেষ্টা করি। তো এখন এই আপনার স্টুডেন্টগুলো যদি না আসে, তাহলে সে তো বঞ্চিত হলো। অ্যাজ এ ক্লাস টিচার আপনার একটা দায়িত্ব আছে, আপনি তাকে সে আসলো কিনা এই খবরটা নেওয়া এবং তাকে উপস্থিত করানো, চেষ্টা করা সর্বোচ্চ, এবং হাজিরা নেওয়া, মেনটেন করা। এটাও একটা ক্লাস, 15 মিনিটের ক্লাস। এই ক্লাসটাতে যেন আসে, যেন আপনাকে আসতে হবে। কারণ হাদিসে আছে, এটাও সহিহ মুসলিমের হাদিস, 2664 নম্বর হাদিস। এই হাদিসটা আপনার খেয়াল রাখবেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারীরিকভাবে শক্তিশালী মুমিন শারীরিকভাবে দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন এই কথাটা? এখানে মুমিনুল কাবি বলতে, শক্তিশালী মুমিন বলতে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা ঈমানের শক্তিশালী না, সুস্থতা, শারীরিক। এই জায়গাটা শারীরিকই বুঝাইছে। শারীরিকভাবে সুস্থ একজন মুমিন শারীরিকভাবে দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে প্রিয়। তাহলে এই যে সুস্থতা, সকালবেলা এসে বাচ্চারা যখন একটু নাড়াচাড়া করে, একটু রিল্যাক্স হয়, ভালো লাগবে, নাড়াচাড়া করলো, কিছু দোয়া কালাম শিখলো, একটু রিল্যাক্স, সবার সাথে একসাথে। এখানে সে থাকে এক ক্লাস, আর এখানে 10টা ক্লাস একত্রিত হয়েছে, একটা মজা আছে, এটার মধ্যে একটা কি আছে, রিক্রিয়েশন আছে, রিফ্রেশমেন্ট আছে। তো এটা আপনি ওই স্টুডেন্টটা যেন করে, এক্ষেত্রে শ্রেণী শিক্ষকের ভূমিকাটা
মৌলিক আমরা এটা চেষ্টা করব কি না? না শুধু শুনলাম, কথা কয় না, কথা বলে না ইনশাল্লাহ, একটু ইনশাল্লাহ বললে একটু ভালো লাগবে আর কি। এরপরে একজন শ্রেণী শিক্ষক শ্রেণীকে বিভিন্ন গ্রুপে ভাগ করা, এটা আপনারা করেন, এটা আপনারা আশা করি করেন। আপনার ক্লাসটাকে বিভিন্ন গ্রুপে ভাগ করেন। আপনি এই যে স্যার আজকে করালেন গ্রুপ করা, আপনি গিয়ে বছর শুরু থেকেই ভাগ করে ফেলেন। হয়তো প্রথম দিকে পারবেন না, 1 সপ্তাহ 15 দিন যাওয়ার পরে গেলে বা 1 মাস পরেও যদি হয়, আপনি টোটাল ক্লাসটাকে 5টা ভাগে ভাগ করতে পারেন। 5 ভাগে ভাগ করে আপনি ওই যে বললাম বিশেষ গ্রুপ, ওই যে অনগ্রসর গ্রুপ, ওই যে আরো একটু দুষ্ট গ্রুপ না বলে বা শৃঙ্খলা বিরোধী গ্রুপ, যে গ্রুপে হোক, এরকম এই ভাগটা আপনার কাছে থাকবে। আপনার চঞ্চল গ্রুপ, এটা আপনার নলেজে থাকবে, তাকে বুঝতে দিয়েন না, তাকে কিন্তু আপনি কখনো দুর্বল ভাববেন না। খেয়াল করছেন কিনা? ও যেন এটা মনে না করে। সেই জন্য আপনাকে এরকম একটা গ্রুপ করে নিলে ক্লাসটা শৃঙ্খলা থাকবে। শৃঙ্খলার জন্য এগুলো কিন্তু শৃঙ্খলা বিধানের ভিতরে এই পয়েন্টগুলো। এরপরে ক্যাপ্টেন নির্বাচন করা, এটাও একটা শ্রেণী শিক্ষকের কাজ। গোটা ক্লাসটা শৃঙ্খলা মেনটেন করার জন্য ক্যাপ্টেন নির্বাচনের তো আমরা কিছু নীতিমালা দিয়ে থাকি, ওই আলোকে করবেন। ক্যাপ্টেন নিয়ে অনেকগুলো কথা আছে, এখন সময় নেই। ক্যাপ্টেনরা আবার অনেক গার্ডিয়ান এসে বলে ক্যাপ্টেনটা কিন্তু টিচারের চেয়েও বড় মাতবর, ক্যাপ্টেনটা টিচারের চেয়েও বড় মাতবর। সে টিচার যেটা করে না সেইটা সে করে বসে। আর বিশেষ করে পুরান ছাত্রীরা যদি আসে, আর নতুনরা আসলে তো ক্যাপ্টেন তো একবারে, সেটা আপনাকে খেয়াল করতে হবে। নির্বাচন করার ক্ষেত্রে কিছু নীতিমালা আছে, এটা আপনি করে নেবেন। বন্ধুর মতো আচরণ করা, কার মতো? বন্ধুর মতো। এটা কি পারা যাবে? একজন টিচার, আমি ভাবসব আলাদা, আমি তো টিচার মানুষ, কেমন বন্ধুর মতো আচরণ করবো? বন্ধু কিন্তু সম্মানের জায়গায় থাকতে পারে। সেই জন্য আপনি টিচারের জায়গায় থাকবেন, কিন্তু তার সাথে বন্ধুর মতো আচরণ করে, তাহলে ক্লাসটা কি হবে? সুশৃঙ্খল থাকবে আর কি। আচরণ দেখে মনের ভাষা বোঝা, পারা যাবে এটা? আচরণ দেখে মনের ভাষা, চোখ মনের কথা বলে, আমরা শুনি চোখ কিসের কথা বলে? মনের কথা বলে। তাইলে হ্যাঁ, চোখ দেখলে বোঝা যায়। যে আপনি আরেকটা উদাহরণ দিয়েছে, যে লিখতেছে ছটফট করে কিনে, মনে হয় হে ভিতরে কিছু আছে। তো এটা আপনি তার আচরণ দেখেই ভাষা বোঝার দক্ষতা লাগবে আপনাকে। আজকে ক্লাস শেষে ছটফট করতেছে, অন্যদিন করে না, আপনি তাকে একটু জিজ্ঞাসা করেন যে তুমি এরকম করছো কেন, কোনো সমস্যা হলো কি? এটাও একটু খেয়াল করা। প্রেষণা সৃষ্টি করা, প্রেষণা হলো কি? কিছু গিফট, উৎসাহ, উদ্দীপনা, অনেক সময় আগ্রহ দিলেন, কিছু গিফট করলেন, কিছু দিলেন, তাকে উৎসাহ দেওয়ার জন্য যা করা দরকার। শুকরান, এটাও তো একটা প্রেষণা। থ্যাংক ইউ, এটা কি প্রেষণা নয়? এটাও প্রেষণা। আর পকেট থেকে সাইদাপের মতো কিছু চকলেট রাখেও নি। আবার আমাদের কোনো ম্যাডামরা রাখে, এটা রাখবেন, অনেক ম্যাডাম রাখে। এটা যদি টাকা লাগে আমার থেকে নিয়েন, চকলেটের টাকা লাগলে আমার থেকে নিয়েন। আপনার কাছে তো কিছু বক্স থাকে, এমনিও কিছু বক্স থাকে, ওখান থেকে কিছু চকলেট ধার নিয়ে আপনি প্রেষণা সৃষ্টি করবেন। নৈতিক চরিত্রের অধিকারী হওয়া, এটা টিচারের জন্য প্রয়োজন। আপনি যে ক্লাসটাকে শৃঙ্খলা রাখবেন, তাহলে ক্লাস টিচারকেও এটা লালন করতে হবে, তাহলে ক্লাসটা শৃঙ্খলায় থাকবে, নাহলে শৃঙ্খলা থাকবে। কেউ শুনবে, কেউ শুনবে না। তাচ্ছিল্য ভাব না দেখানো, এটা খেয়াল করতে হবে। তাহলে আমরা এখানে শৃঙ্খলা বিধানের জন্য একটা ক্লাসের 10টা পয়েন্ট নিয়ে আসলাম। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে যথাযথভাবে প্রয়োগ করার তৌফিক দান করুন, আমিন। এরপরে তৃতীয় মূল পয়েন্ট হলো সমন্বয় সাধন। এই সমন্বয় সাধনের মধ্যে 3টি অংশ আমরা এখানে রেখেছি। তিনটি কি? সমন্বয় সাধন করতে হবে প্রতিষ্ঠান প্রধানের সাথে। একজন ক্লাস টিচার সবচেয়ে বেশি তার সমন্বয় থাকবে কার সাথে বলেন তো? এই জন্য থাকবে, আপডেট তথ্য প্রতিষ্ঠান প্রধানের কাছে থাকার কথা। আমাদের কাছে কতটুকু আছে জানি না, কিন্তু একজন প্রতিষ্ঠান প্রধানের কাছে সার্বিক বিষয়ে আপডেট তথ্য থাকার কথা।
তাহলে আপনি যদি ওনার সাথে সমন্বয় সাধন করেন, তাহলে আপনি কিছু জিনিস পেয়ে গেলেন। আপনি ক্লাসে এটাকে সাবমিট করলেন, সাপ্লাই দিলেন, ক্লাসটা সুন্দর হয়ে গেল, আপনার ক্লাসটা সুন্দর হয়ে গেল। অন্য শাখার শ্রেণী শিক্ষক, কারণ আমাদের এখানে শাখা বেশি, যেখানে একটাই শাখা সেটা তো ভিন্ন, কিন্তু আমাদের তো সেকশন আছে, 4টা পর্যন্ত সেকশন আছে। তাহলে এই শাখা ভিত্তিক যে শ্রেণী শিক্ষকরা আছে তাদের সাথে একটু সমন্বয় রাখতে হবে। আমরা এবার একটু কমেছে, আলহামদুলিল্লাহ, এবার সংখ্যাটা পরিমাণটা কমেছে। আগে ছিল এটা এক শাখার শিক্ষক দিয়ে ফেলেছে 100-র মধ্যে 110 মতো দেয় না, মানে 100-র মধ্যে 100। আরেক শ্রেণী শিক্ষক দিয়ে বলেছে 100-র মধ্যে 80। অথচ একই স্টুডেন্ট, মানে 1 থেকে 3-এর ভিতরে স্টুডেন্টরা ঘোরাঘুরি করছে, তাকে আপনি দিলেন 100, আর যদি 180 চলে আসতো, তাহলে এত ডিফারেন্স কিন্তু হওয়ার কথা না। এটা শাখা ভিত্তিক একটু সমন্বয় থাকলে আপনার ক্লাসটা শৃঙ্খলিত থাকবে, সুন্দর থাকবে। আমার এই কথার কি যুক্তি আছে না? না, এটা একটু আমাদের গ্যাপ হয়, কিন্তু ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণে, অথবা ওই শাখার টিচারের সাথে একটু আমার মিলে না, মিলেও আর না মিলেও প্রতিষ্ঠানের স্বার্থে আমরা সমন্বয় সাধন করব। আর তৃতীয় সমন্বয় সাধনটা করবো অভিভাবকের সাথে। অভিভাবকের সাথে সমন্বয়টা করতে হবে কেন? আমি এই স্টুডেন্টের ব্যাপারে খারাপ ধারণা করে বসে আছি, আসলে তার বাবা মার কাছে সে তো খারাপ না, ভালো, কিন্তু আমি যখন তার বাবার সাথেও সমন্বয়টা করব, তাহলে এই স্টুডেন্টের অবস্থাটা, পূর্ণ অবস্থাটা আমি জানবো। তাহলে আমার ক্লাসটাকে সুন্দর রাখার ক্ষেত্রে এটা একটা প্রয়োজন। এই জন্য প্রতিষ্ঠান প্রধান, অন্য শাখার শ্রেণী শিক্ষক এবং অভিভাবকের সাথে সমন্বয় সাধন করে আমরা চলবো। কোরআনুল কারীমে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। বলেন না একটু, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। শুধু আরবি হুজুরা বলবে তা না, সবাই বলতে হবে। মাদ্রাসায় যেহেতু আছেন এতদিন পর্যন্ত, কিছু কোরআন শরীফের আয়াত মুখস্থ করতে হবে। সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা ভালো কাজে একে অপরের সহযোগী হও। এটা আল্লাহর নির্দেশ, আমাদের শিক্ষা। একে অপরের সহযোগী হও, তাকে হেল্পফুল হও, তাকে সমন্বয় সাধন করো, কোঅপারেশন করো। এই কাজটা কিন্তু আল্লাহরই নির্দেশ। তাহলে আমি করবো না কেন? একটু ওনার সাথে একটু সমন্বয় করি। আমি অনেক সময় দেখি মাসের পর মাস চলে যায়, কোনো ক্লাস টিচার আমার কাছে যায় না। আবার কেউ আবার যায় কোনো বিষয়, যে কোনো এমনি কিছু বিষয় দিয়ে গেলে, তাহলে আমার আবার খেয়াল হবে, আরে ওনার তো একটা কথা বলার কিছু, আচ্ছা আপা এটা কিন্তু একটা, তাহলে একটু আমার জন্য সহজ হলো। এই জন্য আপনি একটু সমন্বয় সাধন করবেন যে কোনো বিষয়ে। কোনো প্রয়োজনে আমাদের অনেক আপারা একটু যায়, কেউ আবার বেশি যায়। এত বেশি না, এত বেশি যাওয়া দরকার, কম গেলে ভালো। তবে প্রয়োজন অনুযায়ী যাবেন, প্রয়োজন। হ্যাঁ, এত বেশি গেলে তখন আমি আবার দেখা যাবে যে সমন্বয় করতে পারবো না, আমার আবার একটু কষ্ট হয়ে যাবে, বেশি। এটা আপনি যাবেন, মাঝে মাঝে যাবেন, একটু কোনো তথ্য থাকলে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি কোনো তথ্য থাকলে দিলেন। এভাবে একটা সমন্বয় করে আমরা এই পরিবারটা চালাতে চাই। 4 নম্বর মূল পয়েন্ট, মান উন্নয়ন। একজন ক্লাস টিচারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো মান উন্নয়ন, নিজের মান উন্নয়ন। নিজেরও মান উন্নয়ন লাগবে। আমি যে আমার ক্লাসটাকে সেরা বানাবো, সে সেরা ক্লাস বানাতে হলে আমার নিজেরও মান উন্নয়ন লাগবে। নিজের মান উন্নয়নের ক্ষেত্রে আমি এখানে 5টা জিনিস আনছি। 5টা জিনিসের মধ্যে একটা হলো তথ্য প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হওয়া। তথ্য প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হওয়া, এটা এজ এ ক্লাস টিচার আপনি অন্যকে হেল্প করবেন। আপনার ক্লাসের আরো যারা টিচার আছে, 10 জন আপনার ক্লাসে ক্লাস নেয়, আপনার যে ক্লাসে আপনি ক্লাস টিচার, সেই ক্লাসে 10টা টিচার আসে, তো সেই 10টা টিচারের চেয়েও আপনার মানটা বেশি থাকতে হবে। আপনি ক্লাস টিচার, কারণ কোরআন শরীফের সূরা আনফালের 60 নম্বর আয়াতে, সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ একটা আয়াত বলেছেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সামর্থ্য নিয়ে প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ বলেন, তোমাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য নিয়ে শক্তি নিয়ে প্রস্তুতি নাও, যাতে করে তোমরা তোমাদের দুশমনদেরকে ভীত করতে পারো, পরাস্ত করতে পারো। এটা আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ সাহাবীদেরকে সহ এই নির্দেশটা দিয়েছেন।
শক্তি সামর্থ্য, এই শক্তি সামর্থ্যের মধ্যে কি কি আছে রাসূলুল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ যে এখানে বললেন শক্তি সামর্থ্য নিয়ে, কুওয়া শব্দ বলেছেন, কুওয়া মানে শক্তি। তা শক্তির মধ্যে তো সবই আছে, কি কি আছে শক্তির মধ্যে? মানসিক শক্তি, শারীরিক শক্তি, জ্ঞানগত শক্তি। রাসূল একটা ব্যাখ্যা করেছেন, আলা আন্নাল কুওয়াতা হুয়ার রামি। রাসূল বলছেন শুনো, এই আয়াতে শক্তি বলতে বোঝানো হয়েছে আর রামি। রামি মানে হলো কি? হ্যাঁ, এই যে গুলি মানে নিক্ষেপ। ওখানে ওই সময় নিক্ষেপণ এটা একটা বিরাট একটা যোগ্যতা ছিল, কে নিক্ষেপ করতে পারে ভালোভাবে নিক্ষেপ করা। এরপরে কুয়ার মধ্যে ঘোড়া চালানো, ঘোড়া চড়া, এটা একটা ছিল। এখন তো এগুলো চেঞ্জ হয়েছে। এখন এর জন্য জ্ঞানের ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে, দুশ্মনের মোকাবেলার ক্ষেত্রে আপনার সাথে আরো অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। সকল প্রতিষ্ঠানের উপরে আপনার শ্রেষ্ঠত্বটা নিয়ে যাওয়ার জন্য আপনাকে কুওয়া, শক্তি অর্জন করতে হবে না হবে না? এই প্রতিষ্ঠানটাকে সারা বাংলাদেশে ফার্স্ট বানাতে চাই। কি বলে? আমি কি পারবো একা একা? আমার একটি আপনারা সহযোগিতা করলে এই সম্ভব। আলহামদুলিল্লাহ। আমাদের ওই দিন যে আরবি বিশ্ববিদ্যালয়ের যিনি আসলেন আমাদের পরিদর্শনে, উনি বললেন যে শুনেন, এই বিগত কয়েক বছর যাবত আপনারা এই তামিলনাড়ু মহিলা কামিল মাদ্রাসা টপ 5-এ আছে বিশ্ববিদ্যালয়ে, এবং 3 শাখা মিলে টপ 5-এর ভিতরে আছে। কিন্তু এটা কোনো কারণে বিশ্ববিদ্যালয় প্রকাশ করতে চায়নি। এটা উনি আস্তে আস্তে কইছে। এখন আমরা কিন্তু চাই যে আমরা টপ 1-এ না 5-এ, মানে টপ অফ দ্য লিস্ট, টপার আমরা হতে চাই। এটা হতে হলে আমরা আমাদের কোয়ালিটি, আমাদের যোগ্যতা বাড়াতে হবে। সম্ভব, অসম্ভব কিছু না, তামিলনাড়ুতে সম্ভব ইনশাআল্লাহ। এটা আপনারা চেষ্টা করুন। এরপরে মান উন্নয়নের ক্ষেত্রে ট্রেনিং এ অংশগ্রহণ, এটা আমরা আগে বলেছি। ট্রেনিং এ অংশগ্রহণটা এটা জরুরি। যে কোনো ট্রেনিং, আমাদের অভ্যন্তরীণ ট্রেনিং হোক, আমরা যখন সরকারি ট্রেনিং এ পাঠাতে চাই, অনেকে একটু অজুহাত দেন, বিভিন্ন সমস্যা সামনে আনেন। সমস্যাগুলি একটু রেখে যদি এই জাতীয় অফার আমাদের কাছে আসে, আমরা আপনাদেরকে পাঠাই, সেখানে গিয়ে ট্রেনিং করে আপনার যোগ্যতা, দক্ষতা বাড়াতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে 4টি কাজ দিয়ে পাঠিয়েছিলেন, 129 নম্বর বাকারা 129, রাসূলের এই 4টা কাজ বাকারা 129, সেখানে ট্রেনিং এর কথা আছে। রাসূলের সেই কাজ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তাহলে এই কাজগুলো তো ট্রেনিং এর অংশ, শেখার অংশ, এটা আমরা করব। 3 নম্বর হলো সহকর্মীর সাথে মত বিনিময় করা। মান উন্নয়নের ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োজন। আমরা এখানে ধরেন 70 জনের সবার যোগ্যতা তো সমান না। আমি মনে করি আমি বেশি যোগ্য, তো এটা তো ঠিক হবে না। আমার যোগ্যতাটা আমি আরেকজনের সাথে শেয়ার করব। আল্লাহ কোরআন শরীফের সূরা নাহালের 23 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম, বলেন না একটু, আমার শব্দ নাই, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন তুমি যেটা জানো না, যে যেটা জানে তার সাথে জিজ্ঞাসা করো। তাহলে এটা কি খারাপ জিনিস? কিছু লোকজন জিজ্ঞাসা করতে চায় না, তার ব্যক্তিত্বের ব্যাপার, ক্রেডিট নষ্ট হয়ে যায় কিনা, এটা তো ঠিক না, এটা ঠিক না। আমরা শিখতে আসছি, আমার কলিগ আরেকজনে এই জিনিসটা একটু পারে বা ভালো জানে, তার থেকে আমি শিখে নিলাম, কিন্তু আমরা নিজেরাই অসুবিধা, স্টুডেন্টরা তো জানতে চায়। তাইলে আমরা এই কাজটা কি করতে পারবো? এই শেয়ারিং সিস্টেমে আমরা একে অপরের দক্ষতা, এবং রাসূল বলেছেন, এটা সহিহ তিরমিজি 2656 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ফারুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহ। এমন অনেক জ্ঞানের বাহক আছে, সে তার চেয়ে জ্ঞানীর কাছে যায়। সুবহানাল্লাহ, এটা একটা বৈশিষ্ট্য তার। রাসূল বলছেন, আমার থেকে আরেকজন একটু ভালো জানে, আমি যাই না তার থেকে একটু শব্দ নিয়ে আসি, জেনে আনি। আর আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন, আমার অসুবিধা কি? কিসের ব্যক্তিত্ব আর এখানে? জানার ক্ষেত্রে কোনো ব্যক্তিত্বের বিষয় যাইতে হবে। 4 নম্বর হলো বিষয় সম্পর্কে পূর্বে স্টাডি করা। নিজের মান উন্নয়নের ক্ষেত্রে এটা সবার আগে জরুরি। আপনি যে বিষয়ে পাঠদান করবেন সেই বিষয়টাকে একটু আগে স্টাডি করা। এটা কিন্তু একটু কমে গেছে আমাদের, এটা কিন্তু আমাদের নিজেদেরই দোষ। এটা কি আমার কথা কি ঠিক আছে না ঠিক নেই? এটা কমে গেছে। কেন এটা কমবে? আমার দক্ষতা বৃদ্ধির জন্য আমাকে একটু পড়ে আসতে হবে, পড়া ছাড়া আমি দেখি না বিকল্প।
পড়া ছাড়া আমি সুন্দর পড়াতে পারবো না, সময় কাটাতে পারবো না। সময় আমি 30 মিনিট কাটিয়ে আসতে পারবো, ব্যাপার না, 40 মিনিট কাটিয়ে আসতে পারবো। কিন্তু আমি যদি স্টাডি করে যাই তাহলে আমি ভালো জিনিস দিতে পারবো স্টুডেন্টদেরকে। আর 5 নম্বর হলো সিলেবাস, শিক্ষানীতি ইত্যাদি সম্পর্কে জ্ঞান রাখা। এটা একজন শ্রেণী শিক্ষক, সব শিক্ষকেরই দরকার, তবে শ্রেণী শিক্ষকের বেশি জরুরি। কারণ তার শ্রেণীতে যে সিলেবাসটা আছে, সবগুলি বিষয়ের সিলেবাস শেষ হলো কিনা, কতটুকু পর্যায়ে আসছে, কোন শিক্ষক পিছনে আছে, কি আছে না আছে, এগুলো একটু তাকে ওয়াকিবহাল হলে তিনি তার ক্লাসটাকে এগিয়ে নিতে পারবেন। তার ক্লাসে কোনো ফেল থাকবে না, তার ক্লাসে কোনো অনগ্রসর থাকবে না। এই সিলেবাস এবং বর্তমান শিক্ষানীতি প্রায় সময় চেঞ্জ হয়, নতুন শিক্ষানীতি আসে, এই বিষয়গুলো একজন শ্রেণী শিক্ষক ওয়াকিবহাল থাকবেন। সর্বশেষ মূল পয়েন্ট, আমরা আর 5 মিনিট, সর্বশেষ মূল পয়েন্ট হলো মূল্যায়ন। এটা একজন শ্রেণী শিক্ষকের জন্য প্রয়োজন, তিনি মূল্যায়ন করতে হবে, হতেই হয়, মূল্যায়ন তো করাই লাগে তাকে। এই মূল্যায়নের ক্ষেত্রে 3টি কথা একটু খেয়াল রাখার জন্য বলছি। 1 নম্বর হলো পরীক্ষাকে ভীতিকর হিসাবে উপস্থাপন না করা। পরীক্ষাটা ভীতিকর হিসেবে উপস্থাপন না করা, বরং পরীক্ষাটা একটা আগ্রহের জিনিস তৈরি করা। ক্লাসে আমরা অনেক সময় পরীক্ষা বলি আর কি, পরীক্ষা দিলে বাচ্চারা পড়ে, তো ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা তার জন্য একটা আগ্রহের জিনিস, কারণ এটার মাধ্যমে একটা রেজাল্ট হবে, সে পুরস্কার পাবে, সামনের দিকে এগিয়ে যাবে, এভাবে তাকে উৎসাহিত করা দরকার, কিন্তু পরীক্ষাটাকে ভীতিকর তৈরি না করা। দ্বিতীয়ত, পরীক্ষায় ভালো ফলাফলে শুধু মূল্যায়নের উদ্দেশ্য নয়, বরং দক্ষতা অর্জন উদ্দেশ্য। এটা মূল্যায়নের ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে। আমরা দেখি একটা ক্লাসে ধরে 70 জনের মধ্যে এক একজনের কিন্তু এক এক কোয়ালিটি আছে, আপনি তাকে মূল্যায়ন করতে হবে। একটা স্টুডেন্ট পড়া হয়তো পারেনি আজকে, কিন্তু সে কিন্তু ভালো গাইতে পারে, ভালো বক্তৃতা দিতে পারে, ভালো আচরণটা ভালো, তাহলে তার ওই সাইডগুলির ক্ষেত্রে কিন্তু সে মূল্যায়ন পাওয়ার যোগ্য। আপনার কাছে মূল্যায়ন পেতে হবে, আপনি তাকে অবমূল্যায়ন করবেন না, একটা সাইড তার নাই। এই জন্য ক্লাসটার ভিতরে যার যে কোয়ালিটি আছে, সে হয়তো ফার্স্ট হতে পারেনি, A+ পাইতে পারেনি, কিন্তু তার কিন্তু আরো কোয়ালিটি আছে, বুঝেন না আমার কথাটা? এই জন্য অনেকেই শুধু ফার্স্ট হতে পারলো না, A+ পাইলো না, A- পাইছে, তো তুই ছাত্র নেই, এরকম বলে তাকে অবমূল্যায়ন না। এটা একজন ক্লাস টিচার এই কাজটা করবেন না। আপনি দেখবেন তার কি অন্য কি কোয়ালিটি আছে। আর সর্বশেষ, মূল্যায়নের ক্ষেত্রে ইনসাফ বজায় রাখা। এই ইনসাফ বজায় রাখাটা একজন শ্রেণী শিক্ষকের অন্যতম কাজ। মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখেছি এই বছর কিছু তথ্য আসছে যেটা একটু ঠিক নয়, যে আপনি ক্লাস টিচার, তো আপনি ইনসাফের উপরে থাকবেন। যে কোনো দিক থেকে যে কোনো চাপ আসুক, যে কোনো সমস্যা আসুক, আপনাকে ইনসাফের উপরে থাকতে হবে, যে আমি ইনসাফের উপরে থাকবো। এখন যদি আপনি পারেন না, তাহলে আপনার ঊর্ধ্বতন অথরিটিকে জানান যে আমি তো আসলে ইনসাফের উপরে থাকতে পারছি না, সেভাবে আপনি ওভারকাম করবেন, অন রিকোয়েস্ট হোক, যেভাবে হোক, আপনি আপনার অবস্থানে থেকে, কারণ আপনার ক্লাসে যদি 70 জন স্টুডেন্ট থাকে, সবাই আপনার স্টুডেন্ট। এখানে আমাদের টিচারেরও সন্তান থাকতে পারে, আমাদের কারো টিচারের সন্তান থাকতে পারে, সেক্ষেত্রে ওই টিচারেরও উচিত তাকে শ্রেণী শিক্ষককে প্রভাবিত না করা। আবার শ্রেণী শিক্ষকও যেন কোনো কারণে তার উপরে প্রভাবিত হয়ে আরেকজন শিক্ষার্থীকে অবমূল্যায়ন করে, বেইনসাফি করে, তাকে তার প্রতি বেশি আন্তরিকতা দেখে না বসে। এটা একজন ক্লাস টিচারের জন্য খুবই জরুরি, এবং এটা একটু কঠিনও কাজটা, কিন্তু করতে হবে, করার জন্য চেষ্টা রাখতে হবে, কোনোভাবে দুর্বলতা প্রদর্শন করা যাবে। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাজ এ ক্লাস টিচার এবং অ্যাজ এ টিচার, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ তাআলা তৌফিক না দিলে পারা যাবে না। এই শিক্ষকতার কাজটা খুব কঠিন কাজ, খুবই কঠিন। এটাকে যে সহজ মনে করে, আমি মনে করি আপনি এখনো এটাকে মূল্য দিতে পারেন নাই। কঠিন কাজ এটা, অন্য কাজ করা ভালো, এত জবাবদিহিতা নাই, লাইবিলিটি নাই, তেমন কিছু নাই। কাজ করলেন, যেমন যারা ব্যাংকে চাকরি করে, আমি বলছি ব্যাংকে চাকরি করে ব্যাংক থেকে বের হয়ে আসলে পরের দিন না যাওয়া পর্যন্ত আর তার মোটামুটি সে কিন্তু রিল্যাক্স,
পরের দিন আবার অফিসে চেয়ারে গিয়ে বসলে আপনার কাজ শুরু। আমাদের কিন্তু এমন না, আমরা শিক্ষক মানুষ, ক্লাস করে বের হইলাম, ওখানে ধরছে গিয়া, অথবা বাসায় ফোন দিয়ে বলে করছে, বাসায় চলে গেছে, কত যন্ত্রণা আছে। এই সব যন্ত্রণাগুলি মাথায় নিয়ে আমরা এই শিক্ষকতার কাজটা নিয়েছি। আমি নিজে সহ সবাইকে অনুরোধ করতে চাই, এই বাংলাদেশের মানুষের এই যে প্রত্যাশাটা, তামিরুল মিল্লাত কেন্দ্রিক যে প্রত্যাশাটা, এটা আপনার মেহরবানি করে মাথায় নেবেন। এটাকে আমি বারবার এটা বলি, আমিও চেষ্টা করি যে আমি অনেক কিছু কষ্ট হয়, তারপরও মানুষের প্রত্যাশা আর মানুষের কথাটা শোনা, এটা শুনতে হবে যতদূর সম্ভব, ধৈর্যের সাথে মানুষের কথাটা শুনতে হবে। আপনারা একটু কম শুনতে চান, এটা সবার জন্য না, কোনো কোনো ক্ষেত্রে টিচারদের ব্যাপারে কথাটা আছে যে কম শুনতে চান, শুনতে হবে। যেখানে 5 মিনিট বলতে চায় উনি 1 মিনিট শোনেন, 1 মিনিটে আপনি হয়তো সমাধান দিতে পারবেন। আপনি যদি টোটাল শুনেনি না, তাহলে আপনি সমাধান দিতে পারবেন। এটা একটা জিনিস খেয়াল করার জন্য আমি বিনীত অনুরোধ করবো। আর আরেকটা বিনীত অনুরোধ করতে চাই যে আপনারা মেহরবানি করে আমাদের এই যে নতুন বছরটা শুরু হবে, এই নতুন বছর শুরু হলে সবাই মিলে আমরা একটু সুন্দর, যেহেতু দেশটা আল্লাহর মেহরবানি একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, এই সুন্দর পরিবেশে আমরা যেন শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে শিখাতে পারি, তার দক্ষতা বৃদ্ধি করতে পারি। রেজাল্ট সর্বোচ্চ করার চেষ্টা থাকবে, কিন্তু ওভারঅল আমার স্টুডেন্টরা যেন দক্ষতা অর্জন করতে পারে, এই বিষয়টাকে একটু আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। এই কথাগুলি বলে আমি আমার এই সেশনের কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।